সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেক রহমানের বক্তব্য সরিয়ে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। শুনানিকালে আদালতে দুপক্ষের আইনজীবীদের হট্টগোল। দূরে থেকেও মানুষের কাছে পৌঁছানোয় তারেক রহমানকে ভয় পাচ্ছে সরকার। মঈন খানের মন্তব্য, টেমস নদীর ওপার থেকে আন্দোলন সফল করা সহজ নয় বললেন ওবায়দুল কাদের। সাইবার নিরাপত্তা আইনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন। জামিন অযোগ্যই থাকছে 4টি ধারা। এক ব্যক্তির নামে 60 বিঘার বেশি জমি রাখা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারাক ওবামা, বান কি মুন সহ 160 বিশ্ব নেতার চিঠি। ডক্টর ইউনূসের মামলায় স্থগিত অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সোশ্যাল মিডিয়া থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই আদেশ দেয়াকে কেন্দ্র করে এজলাস কক্ষে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হট্টগোল বাধে। এমন পরিস্থিতিতে এজলাস ছেড়ে যান দুই বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও মোহাম্মদ খায়রুল আলম। জানাচ্ছেন সৈকত সাদিক। গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের রুল শুনানির দিন ধার্য ছিল সোমবার। রিটকারী আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেক রহমানের বক্তব্য সরাতে বিটিআরসির প্রতি নির্দেশ চেয়ে উচ্চ আদালতে রবিবার আবেদন করেন। সোমবার সকালে আদালতের কার্যক্রম শুরুর পরপরই অ্যাডভোকেট কামরুল ইসলাম আদালতের নজরে আনেন আবেদনটি। সংক্ষিপ্ত আদেশে তারেক রহমানের বক্তব্য সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ। এই আদেশকে ঘিরে এজলাস কক্ষে শুরু হয় বিএনপিপন্থী ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হইচই হট্টগোল। ক্ষোভে ফেটে পড়েন বিএনপিপন্থী আইনজীবীরা। এমন পরিস্থিতিতে এক পর্যায়ে বিচারপতিরা এজলাস ছেড়ে চলে যান খাসকামরায়। বিটিআরসির প্রতি একটা নির্দেশনা দেওয়ার জন্য যে তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, প্রচারে ইউটিউব সবকিছু যাতে বন্ধ করে দেয় এবং এই সমস্ত ব্যাপারেতে পদক্ষেপ যাতে একটা নেয়। আজকে আদালতে যেই কাজটা করছে সবচেয়ে ন্যাক্কারজনক কাজ করছে, পজিটিভ ছুড়ে মেরেছে আদালতের দিকে। আদালত তাদের আচরণ এত উচ্ছৃঙ্খল আদালতে করেছে, যার ফলে মাননীয় বিচারপতি নেমে গেছেন পদ্মা এজলাস থেকে কিছুক্ষণের জন্য। বিচারপতিরা এজলাস থেকে চলে গেলে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আদালতে বসে থাকেন বিএনপির আইনজীবীরা। এরপর তারা সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতির কাছে এই বেঞ্চের উপর অনাস্থা জানানো হয়েছে। প্রিজাইডিং জাজ বলে বসলেন যে অলরেডি অর্ডার পাস হয়ে গেছে। আমরা মাননীয় আদালতকে বলেছি অ্যাপ্লিকেশন শুনানি হয়নি, আপনি কিভাবে অ্যালাউ করলেন? আমরা তখন বললাম যে মাননীয় আদালত, আপনার বিরুদ্ধে বায়াসনেজের অভিযোগ এনে মাননীয় চিফ জাস্টিস মহোদয় বরাবর অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। সেই অ্যাপ্লিকেশনটা ডিসপোজ করার পর দয়া করে আপনি এই মামলার শুনানি করবেন। বিটিআরসির আইনজীবী সাংবাদিকদের জানান, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে কাজ শুরু করবেন তারা। যে ইমিডিয়েটলি বিটিআরসিকে আমি ইনফর্ম করব এবং সার্টিফাইড কপির জন্য আমরা ওয়েট করব না, আমরা ইনফর্ম করব এবং সার্টিফাইড কপি আসলে ওটা আমাদের যে কন্টেন্টগুলো নামানোর জন্য সুবিধা হবে। এর আগে সার্টিফাইড কপি পাওয়ার আগে আমাদের বিটিআরসির পক্ষ থেকে যা যা করার আমরা তা করব এবং তা করার জন্য আমি মনে করি বিটিআরসির চেয়ারম্যান সাহেব যিনি আছেন উনি সবাইকে নির্দেশ দিবেন। এক রিটের প্রেক্ষিতে 2015 সালে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান বক্তব্য দিলে মামলাটি ফের আলোচনায় আসে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরিয়ে নেওয়ার সমালোচনা করেছেন দলটির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে তারেক রহমানের বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলছে। উচ্চ আদালতের এই রায় রাজনৈতিক পক্ষপাতমূলক বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মামুন আবদুল্লাহর প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দূরে থেকেও সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন তারেক রহমান, সেজন্যই সরকার তাকে এত ভয় পাচ্ছে। মানুষ কথা বলবে এবং মানুষ ন্যায়ের কথা বলবে, মানুষ সত্যের কথা বলবে, মানুষ স্বাধীনতার কথা বলবে, মানুষ গণতন্ত্রের কথা বলবে, মানুষ সুশাসনের কথা বলবে, মানুষ মানবাধিকারের কথা বলবে।
এই কথা কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। বাংলাদেশের মানুষের যে আন্দোলন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের সামনে এই সরকারের সকল অপকর্ম, ধাপ্পাবাজি, বাকশালী রাজনীতি সব কর্পূরের মতো উবে যাবে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পক্ষপাতমূলকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য সরানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বলেন, আদালতের এই রায় প্রধানমন্ত্রীর ইচ্ছারই বহিঃপ্রকাশ। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণের রায়, তার মনের ইচ্ছা প্রতিষ্ঠিত করা হয়েছে এই রায়ের মধ্যে দিয়ে। আদালতকে ব্যবহার করেছেন, আর আদালতের বিচারকরা যে আওয়ামী চেতনার যে রায় সেটি দিয়েছেন। আদালতকে ব্যবহার করে এমন নির্দেশনা সরকার পতন আন্দোলনে কোনো বাধা হবে না বলেও মন্তব্য করেন তিনি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে রক্তের বন্যা বইবে, ভালো মানুষ বাঁচতে পারবে না। সোমবার বিকালে রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি আরও বলেন, টেমস নদীর ওপার থেকে আন্দোলনের ডাক দিয়ে তা সফল করা সহজ নয়। তার হুঁশিয়ারি, বেশি বাড়াবাড়ি করলে মোটেও ছাড় দেয়া হবে না। মাইনুল শোভনের রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে শান্তি ও উন্নয়ন সমাবেশ করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অবিস্মরণীয় জোয়ার বইছে, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা লালন করছে বিএনপি। আজকে বিএনপি নেতারা দল বেঁধে গেছে সিঙ্গাপুর। আবার শুনছি জাতীয় পার্টিরও এক গ্রুপ গেছে। ভালো আলাপ আলোচনা করবে, রাজনৈতিক আলোচনা দেশে হোক বিদেশে হোক করবে, এটা তাদের অধিকার। ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে, আমরাও প্রস্তুত, বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের দাবি করেন, ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচালের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ফের ক্ষমতায় গেলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আবার যদি আসতে পারে গণতন্ত্র, তারা গিলিয়ে খাবে। আবার যদি আসতে পারে এই দেশে, তারা রক্তের বন্যা বইয়ে দেবে। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোক দিবসের অনুষ্ঠান করে। এতে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্র পরিচালনাকালে আওয়ামী লীগের কিছু ভুল ত্রুটি থাকলেও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করেছে তার দল। আমাদের ভুল ত্রুটি আছে, কিন্তু আমরা বাংলাদেশ রাষ্ট্রে জন্মের চেতনা, এই চেতনার সাথে আমরা বিযুক্তি ঘটাই। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। আরও দুটি ধারা জামিনযোগ্য করে সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে আগের মতো খসড়া আইনের 17, 19, 27 ও 33 এই চারটি ধারা জামিন অযোগ্যই থাকছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সোমবার সাংবাদিকদের জানান, সর্বজনীন পেনশন স্কিম ব্যাপক সাড়া ফেলেছে, তাই জনগণ যেন নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হয় সেদিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরিবর্তন করে সাইবার সিকিউরিটি আইন করতে যাচ্ছে সরকার, কিন্তু গেল মন্ত্রিসভার বৈঠকের পর এ নিয়ে বিভিন্ন অংশীজনদের মতামত নেয় সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আরও দুটি ধারা জামিনযোগ্য রাখার সিদ্ধান্ত হয়। তবে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ, কম্পিউটার এবং কম্পিউটার সিস্টেমের ক্ষতি সাধন, সাইবার সন্ত্রাসী কার্যক্রম ও সংগঠিত এবং হ্যাকিং সংক্রান্ত অপরাধ জামিন অযোগ্য রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রহিত হলেও উক্ত আইনের মামলা আগের আইনেই নিষ্পত্তির বিধান রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ ইত্যাদি, এটা 17, 19, 16,
কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি সাধন ও দণ্ড ক্ষতিসাধন 23 হলো কত 17 27 হলো সাইবার সন্ত্রাসী কার্য ও সংগঠনের অপরাধ আর 33 হলো হ্যাকিং সংক্রান্ত অপরাধ। এই কটা বলা হচ্ছে অজামিনযোগ্য, আর বাকি সব জামিনযোগ্য। উক্তরূপ রহিত কোনো অব্যাহত পূর্বে উক্ত আইনের অধীন অনিষ্পন্ন মামলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে এবং অনুরূপ মামলার প্রদত্ত আদেশ, রায় বা শাস্তির বিরুদ্ধে আপিল সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে এইরূপভাবে পরিচালিত নিষ্পত্তি হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই। তাহলে ওই অংশটুকু আগের আইনে চলবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় পেনশন স্কিম নিয়ে নেতিবাচক প্রচারণায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সার্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে, তো এটা সাংঘাতিক রকম একটা মানুষের মধ্যে সাড়া জেগেছে। ইতিমধ্যে 10,000-এর বেশি আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং প্রায় লাখেরও বেশি এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা প্রক্রিয়ার মধ্যে আছে। ঐতিহাসিক এই উদ্যোগটির বিপক্ষে অনেকেই মানে মিথ্যা অপপ্রচারণা বা নেতিবাচক প্রচার চালানো করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃত তথ্য বা সরকার কী করেছেন, কী করতে যাচ্ছেন, কীভাবে মানুষ উপকৃত হবেন, এই ব্যাপারটা যাতে জনগণের কাছে উপস্থাপন করে সেজন্য সংশ্লিষ্ট সকলকে উনি নির্দেশনা দিয়েছেন এবং বলছেন যে জনগণ যেন জেনে শুনে বুঝে যেন এখানে অংশগ্রহণ করে, কোনো রকম কোনো প্ররোচনা বা ইসে যেন দ্বারা যেন কী বলে যে অপপ্রচার দ্বারা যেন তারা যেন প্রভাবিত না হতে পারে। এছাড়া 1 লাখ টাকা ও 1 মাসে বিনাশ্রম কারাদণ্ডের বিধান রেখে ভূমি সংস্কার আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনের সময় 45 দিন থেকে বাড়িয়ে 90 এবং জামানত 10,000 থেকে 20,000 টাকা রাখার সিদ্ধান্ত হয় বৈঠকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের বিস্তারিত নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। বিশ্ব অর্থনীতির 1/4 নিয়ন্ত্রণকারী 5 দেশের জোট ব্রিক্স সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 23 আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ হাসিনা। একই দিন আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে বাংলাদেশ এনভয় কনফারেন্সে বক্তব্য রাখেন। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফর শেষে রবিবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ না করায় আরও 18টি মামলা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ঢাকার তৃতীয় শ্রম আদালতে গ্রামীণ টেলিকমের 18 জন শ্রমিক বাদী হয়ে আলাদা আলাদা মামলাগুলো করেন। শ্রম আদালতের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ বেগম শেখ মেরিনা সুলতানা মামলাগুলো গ্রহণ করে আগামী 15 ও 16 অক্টোবর ডক্টর ইউনূসকে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দেওয়ার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে মোট 21,41,17,163 টাকা পাওনা পরিশোধ না করায় শ্রম আইন 2006-এর 213 ধারা লঙ্ঘিত হওয়ায় এই মামলাগুলো করেন বাদীরা। গ্রামীণ টেলিকমের সাবেক 17 জন ও বর্তমান 1 জন কর্মচারী এই মামলাগুলোর বাদী। কোম্পানির নিয়ম অনুযায়ী লভ্যাংশের 5% হারে পাওনা বুঝিয়ে না দেওয়ায় এই মামলাগুলো করা হয়। এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 9 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি দিয়েছেন 100-এরও বেশি নোবেল বিজয়ী সহ 160 বিশ্ব নেতা। এর আগে গেল মার্চে প্রধানমন্ত্রীকে তার সবচেয়ে দক্ষ এবং প্রশংসিত নাগরিকদের একজনের বিরুদ্ধে এই প্রচারণা বন্ধ করার পরামর্শ দিয়ে একটি চিঠিতে সই করেছিলেন 40 জন বিশ্ব নেতা। আসছে 31 আগস্ট ইউনূসের বিরুদ্ধে বিচারিক কাজ আবারও শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণে নতুন এক চিঠিতে 100 নোবেল বিজয়ী সহ 160 বিশ্ব নেতা বাংলাদেশের অগ্রগতি অর্জনের প্রশংসা করেন। তবে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি নানা হুমকি নিয়ে উদ্বেগ জানান তারা।
পাশাপাশি অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান। তারা ডক্টর ইউনূসের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। 160 জন বিশ্ব নেতার মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সহ আরও অনেকে। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দেওয়ার আগে তিনি কেন শ্রমিকদের অর্থ আত্মসাৎ করেছিলেন সেই বিষয়ে বিবৃতি দিতে বিশিষ্টজনদের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, শ্রমিকদের পাওনা না মিটিয়ে সেই অর্থ আত্মসাৎ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। গণমাধ্যম কর্মীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং নিরাপদ ভবিষ্যৎ গঠনে সার্বজনীন পেনশনে তাদেরকে অন্তর্ভুক্ত করতে টেলিভিশন মালিকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, গণমাধ্যম কর্মী আইনটির খসড়া চূড়ান্ত করে 1 বছর আগে সংসদীয় কমিটিতে পাঠানো হলেও সেটির আর কোনো অগ্রগতি নেই। টেলিভিশন মালিকরা এই আইনটির বাস্তবায়ন চান না বলেই এমন ধীরগতি বলে স্বীকার করেন ডক্টর হাসান মাহমুদ। আজকে 34 জন বুদ্ধিজীবীর বিবৃতি দেখলাম ডক্টর ইউনূস সাহেবের পক্ষে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আমি বুদ্ধিজীবীদের প্রতিও সম্মান রেখেই বলতে চাই, আপনারা যে বিবৃতিটা দিলেন, আপনারা শ্রমিকদের পক্ষে আপনাদের কোনো বক্তব্য নাই কেন? 1200 কোটি টাকা শ্রমিকদের পাওনা ছিল, সেই পাওনা না দিয়ে সেটাকে জালিয়াতির মাধ্যমে কমিয়ে 400 কোটি টাকা করা হলো, আর আপনারা সেটার পক্ষে বিবৃতি দিলেন। আপনাদের বুদ্ধিটা কি এখানে একটু লোপ পেয়েছে? রাজধানীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের গাড়িতে ধাক্কা দিয়ে আহত হয়েছে মোটরসাইকেলের 2 আরোহী। রাত 11:15টার দিকে মিন্টু রোডে মন্ত্রীপাড়ায় ঢোকার মুখে একটি মোটরসাইকেল আকস্মিকভাবে প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। এ সময় প্রতিমন্ত্রী কে এম খালিদ গাড়িতে ছিলেন। মোটরসাইকেল আরোহী 2 জন আহত হয়। সাথে মন্ত্রীর গাড়িতে করেই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত 2 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে গেছে তাদের পরিবার। আহতদের নাম অভি ও তফসির। দুজনেই এসএসসি পরীক্ষার্থী বলে জানায় তাদের পরিবার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেছেন, ডাবের দাম কোনোভাবেই 100 টাকার বেশি হওয়া উচিত নয়। বাজার তদারকিতে আজ থেকেই ভোক্তা অধিদপ্তরের টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন তিনি। অস্বাভাবিক দামের কারণে রাজধানীতে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে ডাব ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন অধিদপ্তরের মহাপরিচালক। দাম বাড়ার ব্যাপারে ডাব ব্যবসায়ীদের ব্যাখ্যাকে খোঁড়া যুক্তি বলে মন্তব্য করেন তিনি। হুঁশিয়ারি দেন, নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা না করলে বন্ধ করে দেওয়া হবে ডাব বিক্রি। বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশব্যাপী নজরদারি চলবে বলেও জানিয়েছেন ভোক্তার মহাপরিচালক। যদিও ডাব ব্যবসায়ীরা দাবি করেছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে ডাবের চাহিদা আগের চেয়ে অনেক বেশি, যোগান কম থাকায় বেড়েছে দাম। হঠাৎ করে এই বেশি দামের আপনার ডাব পয়দা করছে না, এই সুযোগগুলো আপনারা যারা এই ডাবের ব্যবসার সাথে জড়িত প্রতিটা ব্যক্তি নিচ্ছেন। আমরা যেগুলো তথ্য পেলাম বা যেখানে আমরা দেখলাম অ্যারাউন্ড 100 টাকার মধ্যেই থাকার কথা, প্লাস মাইনাস আছে। হয়তো ভালো এন্ডের যে ডাবটা সেটা হয়তো তার থেকে বেশি হতে পারে, কিন্তু সেটার সংখ্যা তো কম। আপনারা যেখান থেকে কেনেন আপনার সেইটার ক্রয়ের রসিদ থাকতে হবে, আপনি কয় টাকা বিক্রি করছেন সেই রসিদ দিতে হবে। 1 সেপ্টেম্বর চালু হচ্ছে বিমানের ঢাকা টোকিও সরাসরি ফ্লাইট। এই ফ্লাইট চালু হলে দু দেশের যাত্রীরা মাত্র 6 ঘন্টায় জাপান যেতে পারবেন, জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম। সকালে রাজধানীর বলাকা ভবনে জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এবং জেট্রোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাপানের ব্যবসায়ীরাও ঢাকা নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালুর খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এই ফ্লাইট ব্যবসা বাণিজ্যে গতি বাড়ানোর পাশাপাশি যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন তারা। বিমানের এমডি এবং সিইও শফিউল আজিম জানান, জাপান বাংলাদেশ সম্পর্ক কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। অঙ্গীকার বাস্তবায়নে সরকার এ ফ্লাইট চালু করছে। ঢাকা নারিতা ফ্লাইট ব্যবসা সফল করতে নেপাল, ভুটান এবং ভারতের যাত্রীদেরও এই রুটে যুক্ত করার পরিকল্পনার কথা জানান শফিউল আজিম। ইরাকে মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশি যুবককে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI।
তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা জেলা পিবিআই এর একটি দল। সকালে ধানমন্ডি পিবিআই হেডকোয়ার্টারের সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার কুদরতি খুদা বলেন, চাকরি দেওয়ার কথা বলে মোসলেম মোল্লাকে বাংলাদেশি কয়েকজন আটক করে নির্যাতন শুরু করে। পরে সেই নির্যাতনের ভিডিও বাংলাদেশে পরিবারকে দেখিয়ে 10 লাখ টাকা মুক্তিপণ আদায় করে। এই চক্রের বাংলাদেশ অংশের 8 জনকে গ্রেফতার করা হয়েছে। ইরাকে যারা রয়েছে তাদেরকেও শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পিবিআই জানিয়েছে। এবারে খেলার সংবাদ। এশিয়া মহাদেশের সেরা ক্রিকেট কার্নিভাল এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের 16তম আসরের সূচনা হচ্ছে বুধবার। উদ্বোধনী ম্যাচে মুলতানে নেপালের বিপক্ষে খেলবে স্বাগতিক পাকিস্তান। তবে রাজনৈতিক বৈরিতায় ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় টুর্নামেন্টের ফাইনাল সহ 9টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। হাইব্রিড ফর্মুলায় স্বাগতিক পাকিস্তান আয়োজন করবে 4টি ম্যাচ। অক্টোবরে ভারতে বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ওয়ানডে ফরম্যাটে হচ্ছে এবারের এশিয়া কাপ। 31 আগস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। সাইফুর রহমান চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেটে স্মরণীয় হয়ে আছে এশিয়া কাপ 1986 সালের আসরটি। শ্রীলঙ্কায় ওই আসরেই টাইগারদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এশিয়া কাপের হাত ধরেই ক্রিকেটে বড় আসরে পথ চলা শুরু টেস্ট ক্রিকেটের 9ম সদস্য দেশটির। তাই বাংলাদেশ ক্রিকেটে এশিয়া কাপ যেন অন্যরকম ভালো লাগার এক অনুভূতি। এশিয়ান দেশগুলো ক্রিকেটের উন্নয়নের মহান লক্ষ্য নিয়েই 1983 সালে গঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। 1 বছর পরই শারজায় অনুষ্ঠিত হয় এশিয়া কাপের প্রথম আসর। এশিয়ার 3 টেস্ট প্লেয়িং দেশের সেই লড়াইয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। সেখানে রাজনৈতিক কারণে ভারত অংশ না নিলেও বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের সুযোগ হয় এশিয়া কাপে খেলার। 31শে মার্চ 1986 শ্রীলঙ্কার মারাতোয়ায় ইমরান খানের পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় গাজী আশরাফ লিপুর বাংলাদেশের। 94 রানে অল আউট হয়ে 7 উইকেটে পরাজিত টাইগাররা ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের অবস্থানটা কঠিন মূল্যে অনুধাবন করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে শহীদুর রহমানের লড়াকু 37 এবং জাহাঙ্গীর শাহ বাদশার 2 উইকেট অনুপ্রাণিত করেছে দলকে। তবে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরতায় বারবার হোঁচট খেয়েছে এশিয়া কাপের অগ্রযাত্রা। ভারতের অনীহার কারণেই 39 বছরে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার স্বাগতিক পাকিস্তান। তাও এবার 13 ম্যাচের মাত্র 4টির আয়োজক তারা। একই কারণে ভারতও মাত্র একবারই স্বাগতিক হতে পেরেছে 90 দশকের শুরুতে। যদিও প্রধান দুই দেশের এই রাজনৈতিক দ্বন্দ্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কারই বেশি লাভ হয়েছে। উভয় দেশই 5 বার করে স্বাগতিক হবার সুযোগ পেয়েছে। একই কারণে আরব আমিরাতও 4 বার হয়েছে আয়োজক। শুরু থেকে টানা 12টি আসর ওয়ানডে ফরম্যাটে হলেও 2016 সাল থেকে টি20 ফরম্যাটেও হচ্ছে এশিয়া কাপ। মূলত বিশ্বকাপ ক্রিকেটের ফরম্যাটের সাথে মিল রেখেই এখন আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। গত 15টি আসরে ভারত ওয়ানডেতে 6 বার এবং টি20 ফরম্যাটে 1 বার চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। শ্রীলঙ্কা ওয়ানডেতে 5 বার এবং টি20 ফরম্যাটে 1 বার চ্যাম্পিয়ন হয়ে সাফল্যের দিক দিয়ে দ্বিতীয় স্থানে। সেই তুলনায় পাকিস্তান 14 বার অংশ নিয়ে ওয়ানডেতে 2 বার চ্যাম্পিয়ন, যা দেশটির ক্রিকেটে বড় হতাশার। টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে এশিয়া কাপই ছিল নিজেদের প্রমাণে বাংলাদেশের জন্য বড় আসর। প্রথম কয়েকটি আসরে হতাশ করলেও 2012 সাল থেকেই এশিয়া কাপে সাফল্য পাচ্ছে টাইগাররা। এই নিয়ে ওয়ানডে ফরম্যাটে 2 বার এবং টি20তে 2016 সালে ফাইনাল খেলেছে। যদিও 3 বারই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। এশিয়া কাপে 43 ওয়ানডেতে 7টি জয় এবং টি20তে 7 ম্যাচে বাংলাদেশ জিতেছে 3টিতে। রাজনৈতিক বৈরতার পরও সফলভাবেই এগিয়ে যাচ্ছে এশিয়া কাপ, যা এশিয়ার 5টি টেস্ট প্লেয়িং দেশ সহ আমিরাত, ওমান, নেপাল সহ মহাদেশের নন টেস্ট প্লেয়িং দেশগুলোর ক্রিকেট উন্নয়নে বিরাট ভূমিকা রেখে চলছে। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। এশিয়া কাপের দলে যোগ দিতে সোমবার শ্রীলঙ্কা গেছেন তানজিদ হাসান সাকিব। তবে শঙ্কা তৈরি হয়েছে লিটন দাসকে নিয়ে।
জ্বর না কমায় সোমবারও লঙ্কার ফ্লাইট ধরতে পারেননি দেশের ওপেনার। দলবল নিয়ে রবিবার ঢাকা ছেড়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই বহরে ছিলেন না লিটন দাস ও তানজিম হাসান সাকিব। ইনজুরির কারণে এশিয়া কাপের বিমান ধরা হয়নি পেসার ইবাদত হোসেনের। ধরেছেন চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের ফ্লাইট। ইবাদতের ইনজুরিতে শেষ মুহূর্তে দলের সুযোগ পেয়েছেন তানজিম, তাই তার ফ্লাইটের টিকিট পেতে সমস্যা হওয়ায় আগের দিন যেতে পারেননি। শ্রীলঙ্কার বিমান ধরেছেন সোমবার। লিটন দাস জ্বরে আক্রান্ত থাকায় দেশ ছাড়েননি। জ্বর কিছুটা কমলেও সোমবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেনি টাইগার ওপেনার। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। তার আগে দলের নির্ভরযোগ্য ব্যাটারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কাও তৈরি হয়েছে। আমরা সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেক রহমানের বক্তব্য সরিয়ে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। শুনানিকালে আদালতে দুপক্ষের আইনজীবীদের হট্টগোল। দূরে থেকেও মানুষের কাছে পৌঁছানোয় তারেক রহমানকে ভয় পাচ্ছে সরকার। মঈন খানের মন্তব্য, টেমস নদীর ওপার থেকে আন্দোলন সফল করা সহজ নয় বললেন ওবায়দুল কাদের। সাইবার নিরাপত্তা আইনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন। জামিন অযোগ্যই থাকছে 4টি ধারা। এক ব্যক্তির নামে 60 বিঘার বেশি জমি রাখা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারাক ওবামা, বান কি মুন সহ 160 বিশ্ব নেতার চিঠি। ডক্টর ইউনূসের মামলায় স্থগিত অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।